আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড এক্স সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ মাহমুদ আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের যুদ্ধে ক্ষমতাধর দেশগুলোর কার কি অবস্থান? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরান কি অস্ত্র ব্যবহার করছে? ইরান যুদ্ধের তৃতীয় দিন সংঘাতের নাটকীয় মোড়, যা ঘটল। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ। ইরানে হামলা অনন্ত যুদ্ধে রূপ নেবে না, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড এক্স সংবাদে। আমি মোহাম্মদ নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের বর্তমান এই উত্তেজনাকর পরিস্থিতিতে ইরানের সাথে চলমান সংঘাতে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর কার কি অবস্থান তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক বিশ্লেষণ চলছে। কারণ এই ধরনের ভূ-রাজনৈতিক সংকট কখনোই কেবল নির্দিষ্ট কয়েকটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং পুরো বিশ্ব অর্থনীতি ও কূটনীতিতে এর একটি গভীর প্রভাব পড়ে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ অনুসরণ করেন তারা নিশ্চয়ই জানেন যে যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র এবং এই সংঘাতেও তারা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি তাদের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেছে, যার অংশ হিসেবে তারা মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি জোরদার করার পাশাপাশি বিভিন্ন অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে, যাতে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা যায়। অন্যদিকে আমরা যদি রাশিয়ার দিকে তাকাই তাহলে দেখতে পাব যে তারা এই সংঘাতে সরাসরি কোনো পক্ষ না নিলেও ইরানের সাথে তাদের দীর্ঘদিনের কৌশলগত এবং অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখে উভয় পক্ষকে চরম সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। কারণ রাশিয়া বর্তমানে তাদের নিজস্ব ভূ-রাজনৈতিক সমীকরণ নিয়ে ব্যস্ত থাকায় মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো অস্থিতিশীলতা তাদের কাম্য নয়। চীনের অবস্থানও অনেকটা রাশিয়ার মতোই। তারা মূলত মধ্যপ্রাচ্যের জ্বালানি তেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হওয়ায় এই অঞ্চলে যে কোনো ধরনের সংঘাত চীনের বিশাল শিল্প খাতের জন্য একটি বড় হুমকি হতে পারে। তাই বেইজিং বারবার জাতিসংঘের মাধ্যমে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে এবং সকল পক্ষকে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য চাপ প্রয়োগ করছে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে আমরা একটি মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি, যেখানে যুক্তরাষ্ট্র ও জার্মানির মতো দেশগুলো একদিকে যেমন ইসরায়েলের নিরাপত্তার পক্ষে কথা বলছে, তেমনি তারা এই সংঘাত যাতে কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় এবং এর ফলে যেন ইউরোপে নতুন করে কোনো শরণার্থী সংকট বা জ্বালানি মূল্যের ঊর্ধ্বগতি দেখা না দেয় সে বিষয়ে অত্যন্ত সতর্ক অবস্থান গ্রহণ করেছে। এবার যদি আমরা একটু সামরিক প্রযুক্তি এবং রণকৌশলের দিকে নজর দিই তাহলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে, আর তা হল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো অত্যাধুনিক সামরিক শক্তির বিরুদ্ধে এই সংঘাতে ইরান আসলে কি ধরনের অস্ত্র বা প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে, যা নিয়ে বিশ্বজুড়ে এত আলোচনা হচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে ইরান গত কয়েক দশক ধরে তাদের নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে এমনভাবে গড়ে তুলেছে যা মূলত অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ কৌশলের ওপর নির্ভরশীল, এবং তাদের এই সামরিক শক্তির সবচেয়ে বড় স্তম্ভ হচ্ছে তাদের বিশাল ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের ভাণ্ডার। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইরান এই সংঘাতে তাদের অত্যাধুনিক ফাত্তাহ সিরিজের হাইপারসনিক মিসাইল ব্যবহার করার দাবি করেছে, যা শব্দের চেয়ে কয়েক গুণ বেশি গতিতে ছুটে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার মতো প্রযুক্তি এতে যুক্ত রয়েছে বলে ধারণা করা হয়। এর পাশাপাশি বর্তমান আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকরী হিসেবে প্রমাণিত হওয়া ড্রোন প্রযুক্তিতে ইরান বেশ উন্নতি সাধন করেছে এবং তাদের শাহেদ সিরিজের কামিকাজে বা সুইসাইড ড্রোনগুলো তারা ব্যাপকভাবে ব্যবহার করছে, যেগুলো রাডারের চোখ ফাঁকি দিয়ে খুব নিচ দিয়ে উড়ে গিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে, এবং এগুলো উৎপাদনে খরচ তুলনামূলক অনেক কম হওয়ায় তারা একই সাথে ঝাঁকে ড্রোন বা ড্রোন সোয়ার্ম আক্রমণ চালাতে সক্ষম, যা যে কোনো উন্নত এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্যস্ত রাখতে পারে।
আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে শুধু আকাশপথেই নয়, পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে ইরানের ফাস্ট অ্যাটাক ক্রাফট বা দ্রুতগতির নৌযান এবং সাবমেরিনগুলো একটি বড় ধরনের কৌশলগত সুবিধা তৈরি করেছে, যা দিয়ে তারা চাইলেই বিশ্বের অন্যতম প্রধান এই তেল সরবরাহ পথকে বাধাগ্রস্ত করার সক্ষমতা রাখে। ঘটনা প্রবাহের দিকে গভীরভাবে তাকালে দেখা যায় এই ইরান যুদ্ধের তৃতীয় দিনে এসে পুরো পরিস্থিতি এমন একটি নাটকীয় মোড় নিয়েছে যা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ কাউকেই শান্তিতে থাকতে দিচ্ছে না। এবং এই ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে ঘটনাগুলো এত দ্রুত পরিবর্তিত হয়েছে যে তা পুরো বিশ্বের মনোযোগ নতুন করে আকর্ষণ করেছে। তৃতীয় দিনের শুরুতে পরিস্থিতি কিছুটা শান্ত মনে হলেও হঠাৎ করেই বেশ কয়েকটি বড় ধরনের কৌশলগত পরিবর্তন লক্ষ্য করা যায়, যার মধ্যে অন্যতম হল পর্দার আড়ালে চলা আকস্মিক কূটনৈতিক তৎপরতা এবং বেশ কয়েকটি অনাকাঙ্ক্ষিত সাইবার ব্ল্যাকআউট, যা যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক বিঘ্ন ঘটায়। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী এই দিনটিতে উভয় পক্ষই সরাসরি সামরিক আক্রমণের বদলে কিছু হাই প্রোফাইল কৌশলগত লক্ষ্যবস্তুকে সাইবার পরিসরে টার্গেট করে, যার ফলে কিছু সময়ের জন্য বাণিজ্যিক বিমান চলাচল এবং শিপিং নেভিগেশন সিস্টেমগুলো বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়ে যায় এবং বেশ কয়েকটি এয়ারলাইন্স বাধ্য হয়ে তাদের মধ্যপ্রাচ্যের রুটগুলো বাতিল বা পরিবর্তন করে। এর পাশাপাশি এই তৃতীয় দিনেই আমরা দেখতে পাই যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি জরুরি রুদ্ধদ্বার বৈঠকের আয়োজন করা হয়, যেখানে বিবদমান পক্ষগুলোকে যে কোনো মূল্যে উত্তেজনা প্রশমনের জন্য চরম চাপ প্রয়োগ করা হয় এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো বেসামরিক নাগরিকদের নিরাপত্তার বিষয়ে তাদের গভীর উদ্বেগের কথা বিশ্ব নেতাদের কাছে স্পষ্টভাবে তুলে ধরে। দর্শক, আপনারা যারা প্রতিনিয়ত এই খবরের আপডেট রাখছেন, আপনাদের কি মনে হয় এই ধরনের আকস্মিক বিরতি বা নাটকীয় মোড় কি কোনো দীর্ঘস্থায়ী সমাধানের ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি বড় কোনো ঝড়ের আগের নীরবতা মাত্র? তা অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই পুরো উত্তেজনাকর পরিস্থিতির সবচেয়ে ভয়ঙ্কর যে দিকটি নিয়ে সারা বিশ্বের মানুষ, অর্থনীতিবিদ এবং রাষ্ট্রবিজ্ঞানীরা সবচেয়ে বেশি চিন্তিত, তা হল এই সংঘাত কি ইতিমধ্যেই নির্দিষ্ট ভৌগোলিক সীমানা ছাড়িয়ে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে বা পড়তে যাচ্ছে, যা একটি ভয়াবহ আঞ্চলিক অস্থিতিশীলতার জন্ম দিতে পারে। মধ্যপ্রাচ্যের মানচিত্র এবং এর রাজনৈতিক সমীকরণের দিকে তাকালে এটা খুব সহজেই বোঝা যায় যে এই অঞ্চলের দেশগুলো বিভিন্ন জোট, প্রক্সি নেটওয়ার্ক এবং ধর্মীয় বা কৌশলগত সম্পর্কের মাধ্যমে একে অপরের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে যুক্ত, যার ফলে যে কোনো একটি দেশে স্ফুলিঙ্গ দেখা দিলে তা খুব দ্রুত প্রতিবেশী দেশগুলোতে দাবানলের মতো ছড়িয়ে পড়ার একটি প্রবল আশঙ্কা থাকে। বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং ইরাকের মতো দেশগুলোতে অবস্থানরত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী বা রাজনৈতিক উপদলগুলো এই সংঘাতে নিজেদের একাত্মতা ঘোষণা করেছে এবং তারা তাদের নিজ নিজ ফ্রন্ট থেকে ছোটখাটো কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ কিছু পদক্ষেপ নিচ্ছে, যা মূল সংঘাতের মাত্রাকে আরও বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে লোহিত সাগর বা রেড সির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথগুলোতে যখন এর প্রভাব পড়তে শুরু করে, তখন এটি আর শুধু মধ্যপ্রাচ্যের সমস্যা থাকে না, বরং এটি পুরো বিশ্বের সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেনের জন্য একটি সরাসরি হুমকি হয়ে দাঁড়ায়, কারণ প্রতিদিন এই পথ দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের পণ্য এবং জ্বালানি পরিবাহিত হয়। আপনারা যারা বৈশ্বিক অর্থনীতি নিয়ে খোঁজখবর রাখেন, তারা নিশ্চয়ই জানেন যে এই অঞ্চল দিয়ে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলে এশিয়ার সাথে ইউরোপ ও আমেরিকার বাণিজ্যে ব্যাপক সময় ও অর্থ ব্যয় হয়, যার সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের দৈনন্দিন ব্যবহৃত জিনিসের দামের ওপর। সর্বশেষ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, তা হল মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বহুল আলোচিত বক্তব্য, যেখানে তিনি স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন যে ইরানে কোনো সম্ভাব্য হামলা যেন কোনোভাবেই একটি অনন্ত যুদ্ধে বা এন্ডলেস ওয়ারে রূপ না নেয়, সে বিষয়ে যুক্তরাষ্ট্র অত্যন্ত সচেতন এবং সতর্ক অবস্থানে রয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকদের মতে মার্কিন যুক্তরাষ্ট্রের এই অবস্থানটি অত্যন্ত যৌক্তিক এবং এর পেছনে তাদের অভ্যন্তরীণ রাজনীতি থেকে শুরু করে পূর্ববর্তী যুদ্ধগুলোর তিক্ত অভিজ্ঞতা সরাসরি জড়িত। কারণ আফগানিস্তান এবং ইরাকের মতো দেশগুলোতে দশকের পর দশক ধরে চলা দীর্ঘস্থায়ী যুদ্ধগুলোতে জড়িয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং সামরিক বাহিনীর ওপর যে বিশাল চাপ সৃষ্টি হয়েছিল, তা থেকে তারা একটি বড় শিক্ষা গ্রহণ করেছে।
বর্তমান মার্কিন প্রশাসন এবং সে দেশের সাধারণ জনগণ কেউই চাইছেন না যে মধ্যপ্রাচ্যের এই জটিল সমীকরণে যুক্তরাষ্ট্র নতুন করে এমন কোনো সংঘাতে জড়িয়ে পড়ুক যার কোনো নির্দিষ্ট শেষ বা এক্সিট স্ট্র্যাটেজি নেই এবং যা বছরের পর বছর ধরে চলতে থাকবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্যের মূল সুরটি হচ্ছে কৌশলগত প্রতিরোধ বা স্ট্র্যাটেজিক ডিটারেন্স, অর্থাৎ তারা তাদের মিত্রদের রক্ষা করার জন্য এবং শত্রুদের একটি শক্ত বার্তা দেওয়ার জন্য হয়তো নির্দিষ্ট কিছু টার্গেটেড অপারেশন বা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সীমিত আকারে সামরিক পদক্ষেপ নিতে পারে, কিন্তু কোনোভাবেই একটি পূর্ণাঙ্গ স্থলযুদ্ধ বা রেজিম চেঞ্জের মতো দীর্ঘমেয়াদী প্রকল্পে তারা পা বাড়াবে না।